সত্যি আজকের ঘটনাটা কিন্তু বেশ বড়ই ভৌতিক। একটা সুন্দর জিনিস মানুষের জীবনে এত বড় একটা ভৌতিক জিনিস বানিয়ে দিতে পারে, এটা বিশ্বাস করা যায় না। হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো কিন্তু থাকতে হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। তো আজকে যে ঘটনাটা বলতে চলেছি, এই ঘটনাটা আমাদের বলে আবির ভাই। এই ঘটনাটা ঘটে আবির ভাইয়ের সাথে আজ থেকে কিছু বছর আগে, যখন আবির ভাই নিজের বেস্ট ফ্রেন্ড মানে নিজের বন্ধু, ছোটবেলার বন্ধুর বাড়িতে ঘুরতে যায় সেই সময়। কিন্তু ঘটনাটা শুরু করার আগে আরও একটা কথা, যদি তোমরা এখনো অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে দাও। যদি এখনো অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে ভালোবেসে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিও। তো চলো এবার ঘটনা দিকে যাওয়া যাক। তো আজকের ঘটনাটা আমাদের আবির ভাই কিছু এমনভাবে বলে। আমার নাম আবির, আর আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে যে আমার ছোটবেলার থেকে বন্ধু, তার নাম হলো বিল্টু। আমরা দুজন খুবই ভালো বন্ধু, মানে যেরকম বন্ধুত্ব তোমরা বললে বুঝতে পারবে। যে যদি আমার 5 মিনিটও লেট হয় কোনো জায়গায় যেতে, বা আমরা একসাথে টিউশনে পড়তে যাই, একসাথে মাঠে খেলতে যাই, একসাথে স্কুলে যাই, যদি কোনো জায়গায় আমার বা ওর কারোর 5 মিনিট দেরি হয়, তাহলে কিন্তু আমরা কারোর না কারোর বাড়ির সামনে গিয়ে পৌঁছে যাই। মানে যদি আমি লেট করি তাহলে বিল্টু আমার বাড়ির সামনে এসে পৌঁছে যায়, যদি বিল্টু লেট করে তাহলে আমি বিল্টুর বাড়ির সামনে কিন্তু গিয়ে পৌঁছে যাই। এরকমই একটা বন্ধুত্ব, কেন কি আমরা যেখানে যাই একসাথে যাই, মাঠে খেলতে গিয়ে একসাথে কিন্তু মাঠে খেলবো, মাঠে মিট করার জন্য কিন্তু ও নয়তো আমার বাড়িতে আসে আর আমি নয়তো ওর বাড়িতে যাই, এরকম একটা ব্যাপার। কিন্তু ওইটা আমাদের উল্টো ঘুর হয় আরও। তো যাই হোক, আমাদের এমনই ভালো বন্ধুত্ব, কিন্তু আমাদের দুজনের মধ্যে কিন্তু খুব লড়াইও হয়। কী কারণে? কেন কি আমাদের বিল্টু এরকম একটা ছেলে যার মানে শরীর চর্চা করার খুব শখ। মানে ও চায় ভালো একটা বডি, পাতলা বডি থাকবে, ঠিক আছে, বেশ একদম সাজানো গোজানো। আর আমার একটা ব্যাপার আছে এরকম, আমি খেতে খুব ভালোবাসি। আমি ওই বডি বানাবো, পাতলা বডি এরকম এই ওই, আমার এইসব নেই। আমার দরকার শুধু খাওয়া। আর এই কারণে কিন্তু ওর সাথে আমার খুব ঝামেলা হয় এই নিয়ে। ও আমাকে সবসময় বলে, এ মোটা তুই খম খা না, হ্যাঁ এত খাস কেন, একটু এ নিয়ে শরীরটা চর্চা করতে পারিস না। আর আমি ওকে একটাই কথা বলি, এ রোগা তুই খা না একটুখানি, তুই কি একটু মোটা হ না, তুই শরীরটা চর্চা করতে পারিস না। তো আমাদের মধ্যে কিন্তু এই নিয়ে প্রত্যেক দিনের ঝামেলা, ঠিক আছে। আমি খেতে ভালোবাসি আর ও শরীর চর্চা করতে ভালোবাসে। তো যাই হোক, এরকমভাবে বেশ কিন্তু আমাদের প্রত্যেক দিনের দিনটা কেটে যাচ্ছে। তো হঠাৎ একদিন আমি সকালবেলা ঘুমাচ্ছি, আমাকে বিল্টু ফোন করে বলে, ভাই কিরে ঘুমাচ্ছিস না খাচ্ছিস? তখন আমি বললাম, হে ফালতু কথা বলবি না তো, তুই সারাদিন খাচ্ছিস খাচ্ছিস, এত সকালবেলায় ঘুমাবো না তো কী করবো, হ্যাঁ? তখন ও বলে, ভাই রেগে যাচ্ছিস কেন, হ্যাঁ এত রাগ করছিস কেন, তুই রেগে যাস কেন ভাই এত? তখন আমি ওকে বললাম যে ভাই দেখ, তুই কি বলার বল, নয়তো আমি ফোনটা রাখলাম, আমাকে ঘুমাতে দে ভাই, ঠিক আছে। তখন ও বলে, না রে, তুই কিন্তু আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে আসবি, তোর আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন রইলো। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, নেমন্তন্ন কী কারণে নেমন্তন্ন হঠাৎ, হ্যাঁ? তখন ও বলল, না ভাই, আমার মামার যে মেয়ে আছে আইবুড়ো ভাত, তো তুই কিন্তু আসবি, তাই মা তোকে কিন্তু নেমন্তন্ন করতে বলেছে, কেন কি তুই খেতে ভালোবাসিস, তাই জন্য কিন্তু মা বলেছে যে তোকে ডাকতে। তখন আমি ওকে বলি যে, হ্যাঁ কাকিমা আমাকে এরকম বলেছে, হ্যাঁ যে আমি খেতে ভালোবাসি, কাকিমা আমাকে এরকম বলছে আজকাল, তোর জন্য সব তোর জন্য, তুই কাকিমাকে উল্টা সিধা বলেছিস, ওই জন্য কাকিমা আমাকে এরকম বলেছে। দাঁড়া, আজকে আমি তোর বাড়িতে গিয়ে সব খাবার খেয়ে নেবো, কাউকে খেতে দেবো না কিছু। তখন বিল্টু ওই দিক দিয়ে ফোনের বলে যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই এসে সব খেয়ে নিস খন, মা কিন্তু তোর জন্য বেশি করে রান্না করেছে, যাই হোক তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। তখন আমি বললাম ওকে যে, আচ্ছা ভাই আমি চলে যাবো, তুই এখন ফোনটা রাখতো, আমাকে ঘুমাতে দে। তো বেশ, আমি কিন্তু ওর সাথে কথা বলে ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি আবার। তো যাই হোক, মাকেও বললাম ওই কথাটা ঘুমাতে যাবার আবার আগে, যে মা বিল্টু আমাকে বলেছে যে ওর বাড়িতে আজকে নেমন্তন্ন আছে, তা আমি কিন্তু ওর বাড়িতে খাবো। তো তখন মা বললো যে আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু কখন যাবি? তখন আমি বললাম যে একটুখানি ঘুমিয়ে নি, তারপর উঠে দুপুর দিকে যাব। তখন মা বললো যে আচ্ছা ঠিক আছে বাবা, যা হোকক্ষণ তুই যাস, আমি তোকে তুলে দেবো তাড়াতাড়ি। তো আমি আবার কিন্তু ঘুমিয়ে পড়ি। তো বেশ, আমাকে আরও 1-1.5 ঘন্টা পর মা ঘুম থেকে তুলে দেয়। মা বলে, কি রে যাবি না ওর বাড়িতে, উঠে পড়। তো ওইটা বলার পর আমি উঠে চান ঠান করে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে জামা প্যান্ট পরে কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি বিল্টু ভাইয়ের বাড়ি যাবার জন্য। বেশ, আমাদের পাড়ার ছোট্ট রাস্তা বেশ সাইকেল নিয়ে আমি যাচ্ছি। বেশ চারিপাশে গাছপালা, কিছু গাছপালার পাশ থেকে ছোট্ট ছোট্ট বাড়ি উকি মারছে,
বেশ সুন্দর লাগছে। তখন বাজে বেশ দুপুর 1:30 বা 2 হবে। বেশ খুব সুন্দর ওয়েদারটা, আর মনেও একটা খুশি যে বন্ধু বাড়িতে যাচ্ছি, ওর সাথে গিয়ে এখন খেলা ঠেলা করবো একটুখানি, তারপর খাবার দাবার খাবো। কেন কি যাই হোক, আমার এই খাওয়া জিনিসটা কিন্তু সবসময় মাথায় ঘোরে। তো বেশ আমি এটা ভেবে গেলাম ওর বাড়িতে। ওর বাড়ির সামনে গিয়ে আমি সাইকেলের বেল বাজাচ্ছি। তো দেখলাম বেলটো ছাদ থেকে মুখ বাড়িয়ে আমাকে দেখলো, দেখে বললো, আরে ভাই চলে এসছিস, আয় আয় তাড়াতাড়ি উপরে চলে আয়। তখন আমি বললাম, তুই আয় না, নিচে আয় না, গেটটা খোল না নিচে এসে। তখন ও বললো, দেখ ভাই গেট খোলা আছে আর আমি এখন নিচে যেতে পারবো না ভাই, উপরে এই দিদির ফটো টটো তোলা হচ্ছে, আর এখানে সব কাজ ফটো টটো তোলা হচ্ছে আর সব কাজ বাজ আছে, তো এই তুই ছাদেই আয়। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলে আমি সাইকেলটা আস্তে করে রেখে চলে গেলাম তাড়াতাড়ি করে ছাদে। ছাদে গিয়ে আমি তো গিয়ে ওকে জড়িয়ে ধরে লাপালাপি করে নিলাম একটুখানি দুজনে। ও খুব আনন্দ আমাকে পেয়ে, আমিও ওকে পেয়ে খুব আনন্দ। তো বেশ, দিদিও আমাকে কিন্তু চিনতো। দিদিকে গিয়েও দিদির সাথে কথা, তো দিদির কাছে গিয়েও কিন্তু আমি দিদির সাথে কথা বললাম, ঠিক আছে। দিদি আমাকে বলল যে ভালো করে খেয়ে যাবি। তো দিদিও আমাকে একটুখানি এক মজা করে নিল আমার সাথে, কেন কি দিদিও জানে আমি খেতে ভালোবাসি। তো দিদি একটুখানি ইয়ার্কি মারতে আমি দিদিকে আবার বললাম, হ্যাঁ দাঁড়াও না, আজকে সব খেয়ে নেবো, তোমার জন্য কিছু ছাড়বো না। তখন দিদি বলেন যে আচ্ছা ঠিক আছে বাবা, তুই খেয়ে নিস সব। তো যাই হোক, আমাদের এই কথাবার্তা হচ্ছে। তো এরকম বেশ আমরা অনেকক্ষণ ছাদে ঘোরাঘুরি করছি, ফটো টটো তোলা হচ্ছে, সব কিছু দেখছি, ঠিক আছে, গল্প টল্প করছি। বেল্টু ভাইয়ের মায়ের সাথেও কিছুক্ষণ কথা বললাম। তো বেশ সবাই কাজে ব্যস্ত, ওর মাঝখানে মাঝখানে কথা হচ্ছে। তো যাবতীয় যেরকম ঘরে একটা বড় উৎসব হলে যেরকম হয়, বেশ সবাই মজা করছি। তার মধ্যে থেকে হঠাৎ বেল্টু এসে আমাকে বলে যে ভাই চ খেয়ে নি এবার। তো তখন আমি বললাম আচ্ছা চ ভাই খেয়ে নি। তো আমরা দুজন খেতে চলে গেলাম। আমরা দুজন একই সাথে খেতে বসলাম, দুজনে একই সাথে খাবার খেয়ে উঠলাম। তো খাবার খেয়ে ওঠার পর কিন্তু আমি বেশ বুঝলাম আমি একটুখানি বেশি খেয়ে ফেলেছি সত্যিকারের। যে বলছিলাম এতক্ষণ ধরে যে সব খেয়ে নেবো সব খেয়ে নেবো, কিছু এরকমই ব্যাপার হয়ে গেছে আমার সাথে। আমি কিন্তু একটু অত্যাধিকই খেয়ে ফেলেছি। তো যখন এরকম হয় তখন আমি বিল্ডুকে বলি, ভাই আমি না ছাদে যাচ্ছি ভাই একটুখানি হাঁটাফেরা করতে। কেন বলতো, আমার মনে হচ্ছে সত্যিকারেরই বেশি খেয়ে ফেলেছি রে, পেটটা বড় না ভার হয়ে গেছে আমার। তখন বিল্টু বলল আমাকে যে হ্যাঁ ভাই তুই যা, তুই গিয়ে ছাদে ঘোর, আমি একটুখানি হালকা হয়ে আসি, আমারও পেটটা একটুখানি চাপ লেগেছে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই যা তাহলে, তুই হালকা হতে, আমি কিন্তু গেলাম ছাদে। তো বেশ ছাদে গেলাম, যখন ছাদে গিয়ে দেখি বেশ ছাদটা পুরোই ফাঁকা বলতে গেলে, কেন কি ছাদের যা যাবতীয় কাজ ছিল, ফটো টটো তোলা আর যাবতীয় যা কাজ হচ্ছিল ওগুলো শেষ হয়ে গেছে। তো সবাই সবার নিচে চলে গেছে আর যে যাবতীয় কাজ আছে ওগুলো করার জন্য। তো ছাদ কিন্তু তখনের জন্য ফাঁকা। তো বেশ আমি ছাদে পায়চারি করছি, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক। তো বেশ ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম ছাদের যে চিলেকোঠার ঘর হয় না, ওই চিলেকোঠার ঘরের কাছে একটা বেশ ছোট্ট ঘর ঝোলানো। যখন আমি ওটা দেখি, আমার না বেশ ওটাকে দেখে খুশি হয়ে যায় যে এই জিনিসটা কি, এত সুন্দর একটা ছোট্ট ঘর, এটা কি করে হয়। তো আমি না তখন গিয়ে ওটাকে দেখতে শুরু করি ভালো করে। তো দেখলাম ওই ঘরটাকে একটা কিছু তো জিনিস দিয়ে বাঁধা, মুখটাকে বেঁধে ওইটাকে একটা সুতো, লাল সুতো দিয়ে ঝোলানো চিলেকোঠার ঘরের মধ্যে। তো যখন আমি এটা দেখি তখন না আমি দেখে ভাবলাম যে এটা বোধহয় সাজানো গোজানোর কোনো জিনিস লাগিয়েছিল। আর খুব সুন্দর তো জিনিসটা দেখতে, এইটুকু ঘর, আর ঘরটা এতটাই ছোট মানে হাতে মুঠো করে ধরলে মানে বোঝাও যাবে না যে হাতে কোনো ঘট রয়েছে। তো ওইটা না আমি যখন দেখি আমার খুব ভালো লাগে, দেখে আমি ওটাকে ছিঁড়ে নিই। আর হ্যাঁ, আমি আর একটা কথা বলে রাখি, আবির ভাইয়ের একটা নেশা ছিল, যেটা হলো আবির ভাই সবসময় যে ছোটোখাটো সুন্দর জিনিস আছে ওগুলো নিয়ে গিয়ে বাড়িতে গুছিয়ে রাখতো। যেরকম কোনো গাছের পাতা, যেটা একটুখানি আলাদা দেখতে, গাছের পাতার থেকে হয়তো অনেক সময় দেখেছো না হার্ট শেপে অনেক পাতা হয়, বা একটুখানি অন্যরকম দেখতে বেশ সুন্দর পাতাটা, তো তুলে নিয়ে গিয়ে ওটা আবির ভাই বাড়িতে রেখে দেবে। বা কোনো রাস্তাতেই যাচ্ছে দেখলো কোনো ছোট পাথর পড়ে, পাথরটা বেশ দেখতে সুন্দর, ওটা তুলে নিয়ে গিয়ে রেখে দেবে বাড়িতে। তো বেশ এরকম না সুন্দর ছোটোখাটো জিনিস না আবির ভাইয়ের স্বভাব আছে যে গুছিয়ে রাখা বাড়িতে নিয়ে গিয়ে। তো যাই হোক, আবির ভাই ওই ছোট্ট ঘরটা দেখে কিন্তু ছিঁড়ে নিজের পকেটে ভরে নেয়। তো বেশ কিছুক্ষণ পর বিল্টু ভাই ছাদে আসে। এই তো ভাই পায়চারি করছি ছাদের মধ্যে, ভাই পেটটা বিশাল বাহারও রয়েছে। তো বেশ এরকম বলার পর ও আমাকে বলে যে চ ভাই নিচে গিয়ে আমার ঘরে বসে একটুখানি কিছু খেলি।
ক্যারাম খেলি ভাই, ক্যারামটা বার করি, ক্যারামটা বেশ কিন্তু পাউডার টাউডার লাগিয়ে রেখেছি, বেশ ভালো খেলা যাবে, খেলবি কি? তখন আমি বললাম চ গিয়ে খেলি, তাহলে ক্যারামই খেলি বসে। তো বেশ সেদিনকে আর ফুটবল টুটবল খেলতে যাব না, কেন কি ও ফুটবল খেলতে যেতে পারবে না, কেন কি বাড়িতে উৎসব। তো যাই হোক, তা আমরা ভাবলাম যে ক্যারামই খেলি গিয়ে তাহলে। তো বেশ ওর ঘরে গিয়ে ও ক্যারামটা বার করলো। তো বেশ ক্যারামটা আমরা গোছাচ্ছি, সব গুটি টুটিগুলো গোছাচ্ছি ক্যারামের খেলার জন্য। তো অতক্ষণে না আমার না বেশ দেখছি না শরীরটা খারাপ হয়ে আসছে, মানে ভালো লাগছে না। আমি না বেশ যাই হোক বললাম যখন খেলবো, তো একটুখানি খেলে আমার না আর ভালো লাগছে না শরীরটা, মাথাটাও না কিরকম ঝিমঝিম করছে, মানে এরকম মনে হচ্ছে না বসতে পারবো না। তখন আমি ওকে বললাম বেল্টুকে যে ভাই বেল্টু, আমার না শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে বেশি খেয়ে ফেলেছি তাই কারণেরই, আমি না ভাই বাড়ি যাই। তখন বেল্টু বলে যা, পুরো তো খেলাটাও শেষ হলো না, পুরো খেলাটা শেষ করেছ? তখন আমি বললাম না রে ভাই, আমার না খুবই শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে বেশিক্ষণ বসতেও পারবো না, আমি যাই, পরে খেলবো ভাই, ঠিক আছে আরেক দিন এসে এখন। তখন বিল্টু বলল যে আচ্ছা ঠিক আছে, তো যখন শরীর এতই খারাপ লাগছে তুই চলে যা। তখন আমি বিল্টুর মাকে আর ওই দিদিকে বলে চলে যাই বাড়ি, চলে আসি বাড়ি। বাড়ি এসে বেশ আমার না এতটাই শরীর খারাপ লাগছে, আমি এসে শুয়ে পড়ি ওই জামা প্যান্ট পরে। তো শুয়ে পড়ার পর আমি দেখছি আমার মাথাটা এতটাই ঝিমঝিম করছে, আর মানে শরীরটা এতটাই খারাপ লাগছে যে আমি চোখ খুলতে পারছি না, মানে চোখটা বন্ধ করে নেবার পর চোখ আর খুলতে পারছি না। মা এসে আমাকে বলেন যে কিরে কি হলো, কিরে কি হলো, বেল্টুর বাড়িতে গেলি, কিছু হয়েছে নাকি, হঠাৎ এসে এরকমভাবে শুয়ে পড়লি? তখন আমি মাকে আস্তে আস্তে বললাম না গো মা, শরীরটা না আমার ভালো লাগছে না, এরকম একটা লাগছে, চোখটা খুলতে পারছি না। তখন মা বলল যে আচ্ছা বোধহয় তোর বেশি খেয়ে ফেলেছিস ওই জন্য, তুই তো বাবা যা করিস খাওয়া নিয়ে, তো বেশ মাও জানে, তো মা এই নিয়েও একটুখানি আমার সাথে আর কি করে নিল। মা ভাবলে হয়তো বেশি খেয়ে ফেলেছি বলে শরীরটা ভালো লাগছে না। তো আমি বললাম যে হ্যাঁ মা, হয়তো ওরকমই কিছু হবে, ভালো লাগছে না, আমি পরে কথা বলবো। তখন মা বললো আচ্ছা ঠিক আছে, তুই শো এখন চুপ করে, আমি দেখছি কি করা যায়। তখন বেশ দেখলাম মা ওই কথা বলে মা নিজের কাজে আবার ব্যস্ত হয়ে গেল ঘরের, মা নিজের কাজ করতে শুরু করলো, আমি চুপ করে শুয়ে রয়েছি। তো বেশ দেখলাম কিছুক্ষণের মধ্যে না আমার খুব ঠান্ডা লাগছে, আমি মাকে বললাম মা আমার না খুব ঠান্ডা লাগছে, তুমি আমাকে একটা চাদর বা কম্বল দাও তো। মা তখন একটা আমাকে চাদর বার করে দিলেন, যে বললো যে তুই চাদরটা গায়ে দিয়ে এসো, কম্বল এখন যদি গায়ে দিস এমনি বেশি খেয়ে ফেলেছিস হয়তো আরও শরীরটা গরম করে দেবে, আরও শরীরটা খারাপ লাগবে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি গায়ে চাদর দিয়ে শুয়ে রয়েছি। বেশ কিছুক্ষণ পর আমি না চোখটা হালকা করে খোলার যখন চেষ্টা করছি, তখন দেখছি যে ঠিক একজন কেউ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে খাটের উপরেই, খাটের নিচে নয় কিন্তু ঠিক খাটের উপরেই একজন দাঁড়িয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে। আমি বুঝতে পারছি হালকা হালকা, মানে আমি চোখে কিন্তু আবছা আবছা দেখছি, কিন্তু আবছার মধ্যেও কিন্তু আমি বুঝতে পারছি যে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে কিন্তু আমি ভাবি সেটা আমার মা, আমার দিকে দাঁড়িয়ে দেখছি এরকমভাবে। তখন আমি মাকে বেশ আস্তে গলায় বলি যে মা তুমি আমাকে এরকমভাবে দাঁড়িয়ে দেখছো কেন খাটের উপর উঠে, কি হয়েছে, কিছু কি হয়েছে, কি গো মা? ও মা, যখন আমি এরকমভাবে বলছি দেখছি সে কিন্তু আমাকে কোনো উত্তর দিচ্ছে না, ওরকমভাবেই দাঁড়িয়ে রয়েছে। তো হঠাৎ আমি কিন্তু ওরকমভাবে বলতে বলতে আমার না শরীরের মধ্যে একটা রাগ তৈরি হয় যে কী রে ভাই, এরকমভাবে তাকিয়ে রয়েছে কেন আমার দিকে এসে, আর এতবার ধরে কথা বল, আর এতক্ষণ ধরে কথা বলছি কোনো উত্তর দিচ্ছে না, এ কী গো মা, তুমি এরকমভাবে তাকিয়ে রয়েছো কেন? যখন আমি এরকমভাবে বলি চিল্লে, তখন মা দেখলাম ছুটে আসেন, আর ওই জিনিসটা কিন্তু আমার চোখের সামনে থেকে সরে যায়। তখন আমি বললাম যে তুমি এখানে ছিলে না? তখন মা বলে আমি এখানে ছিলাম, আমি তো রান্নাঘরে কাজ করছিলাম, এখানে কোথায় ছিলাম? তখন আমি বললাম ও তাহলে হয়তো আমারই ভুল হয়েছে। তখন মা আমাকে বলে যে কি কিছু হয়েছে? তখন আমি মাকে বললাম না না, মনে হয় আমার চোখের ভুল, বাদ দাও, তুমি কাজ করো। এই বলে আমি শুয়ে রয়েছি। বেশ কিছুক্ষণ পর বাবা আসলেন, বাবা এসে বলেন যে কিরে কি হলো, শরীর খারাপ নাকি, এরমভাবে শুয়ে রয়েছিস? তখন আমি বেশ আস্তে গলায় আবার বাবাকে বললাম যে হ্যাঁ বাবা, শরীরটা ভালো লাগছে না বিল্টুর বাড়ি থেকে আসার পর। তখন মা বেশ বাবাকে সব কিছুই খুলে বলল যে এরকম এরকম হয়েছে ওর সাথে। তো বেশ বাবা বললো যে শো হয়তো বেশি খেয়ে ফেলেছিস হয়তো, তো ওই জন্যই হয়তো শরীরটা খারাপ করেছে, আর ওয়েদার যা এখন চেঞ্জ হচ্ছে ওই জন্যই হয়তো হয়েছে, বাদ দে, তোকে এখন সকালবেলা ওষুধ এনে দেবো। আর তো যদি মা আমাকে জানিয়েও রাখতো তাহলে হয়তো আমি ওষুধ নিয়েও আসতাম। তো বেশ এই কথা বলার পর আমি সেদিনকের মতো তো
শুয়েই কাটিয়ে দিই, আর খাবার খেতে উঠিনি, কেন কি শরীরে আর ওই ক্ষমতা ছিল না যে উঠে খাবার খাবো। তো বেশ বাবা পরের দিন আমাকে ওষুধ এনে দেয়। তো বেশ ওষুধ এনে দেওয়ার পরেও কিন্তু আমার কোনো রকম ওষুধ কাজ দেয় না। তো বেশ কিন্তু এরকমভাবে 2-3 দিন কেটে যায়, আমার শরীর কিন্তু একদমই ঠিক হয় না, যতই ওষুধ খাই তাও। ইভেনচুয়ালি বাবা কিন্তু ডাক্তারও নিয়ে এসেছিল, ডাক্তার এনেও দেখিয়েছে। ডাক্তারও বলেছে যে ওর শরীরে হয়তো খাবারই বেশি খেয়ে ফেলার পর ওর শরীর গরম হয়ে যায়, যার কারণে এরকম হয়েছে ওর সাথে। কিন্তু তারপরেও কিন্তু ডাক্তার যত রকম ওষুধ লিখে দেয়, তারপরেও কিন্তু কোনো রকম কাজ হয়নি। তো বেশ এরকমভাবে 2-3 দিন কেটে যাওয়ার পর মা আমাকে বলে যে এই, তুই অনেক দিন ধরে সেই দিনকেরই জামা প্যান্ট পরে রয়েছিস, জামা প্যান্টটা চেঞ্জ করতো। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কিন্তু জামা প্যান্ট কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ করে পরাটাই উচিত, কেন কি জামা প্যান্ট এক পরে থাকলে অনেক দিন শরীর খারাপ হয়। আর সত্যি কথা বলতে জন্য কিন্তু আমি যদি একটা জামা প্যান্ট 2 দিনের বেশি পরি, তাহলে কিন্তু তোমাদের সোনা দিদিভাই আমার উপর বিশাল রেগে যায়, আমার উপর চিল্লায় কিন্তু, এই জামা প্যান্ট খোল, তুই অন্য জামা প্যান্ট পর, ঠিক আছে। এরকম রেগে কিন্তু আমার উপরেও চিল্লায়। তো সেরকমই বেল্টু ভাইয়ের মাও কিন্তু বলেন যে এই তুই জামা প্যান্ট খুলে দে, তো আমি জামা প্যান্টটা ধুই, তুই অন্য জামা প্যান্ট পর, এক জামা প্যান্ট এতদিন ধরে পরে রয়েছে। তো যখন এরকম বলে, তো আমি মাকে সেই জামা প্যান্টটা খুলে দিয়ে দিই, দেওয়ার পর আমি অন্য জামা প্যান্ট পরি। তো বেশ মা যখন ওই জামা প্যান্টটা ধুতে যান, তখন কিন্তু মা আমার পকেট থেকে সেই ছোট্ট ঘরটা পায়। মা যখন ওই ঘরটা পায়, ওই ঘরটা নিয়ে ভালো করে দেখে যে জিনিসটা কি কি দেখে বলে যে কোনো জায়গা থেকে তুলে নিয়ে এসছে, আবার পেয়েছে বোধহয়, দেখে সাইডে রেখে দেয়। রেখে কিন্তু যখন জামা প্যান্ট ধুচ্ছে মা, হঠাৎ কিন্তু মায়েরও প্রচণ্ড লেভেলে শরীর খারাপ হয়ে যান, ঠিক আমার মতো। মায়ের এরকম শরীর খারাপ হয়, মা সঙ্গে সঙ্গে ওই জামা প্যান্ট ওরকমই রেখে কিন্তু এসে আমার পাশে শুয়ে পড়ে। শরীরটা আমারও হঠাৎ কি জানি কি খারাপ হয়ে গেল, কাজ করতে করতে ভালো লাগছে না রে শরীরটা, মাথাটা তুলতে পারছি না। ঠিক মা কিন্তু সেই জিনিসগুলোই বললো যেরকম আমার সাথে হচ্ছিল, ঠিক ওরকমই বললো। আর আমারও কিন্তু ওরকমই শরীর খারাপ, আমি তখনও কিন্তু শুয়েই রয়েছি। তো হঠাৎ দেখি মা কিছুক্ষণ পর আমার কানে আওয়াজ আসছে, যে মা বলছেন যে কি রে, তুই আমার মুখের সামনে দাঁড়িয়ে রয়েছিস কেন, কি হলো? মাও কিন্তু সেদিনকের মতো কাউকে মায়ের চোখের সামনে দেখছে যে দাঁড়িয়ে রয়েছে, ঠিক সেদিনকে যেরকম আমি দেখেছিলাম যে আমার সামনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, আমি ভেবেছিলাম হয়তো ওটা মা। তো মায়েরও সামনে কিন্তু এরকম কেউ দাঁড়িয়ে রয়েছে। তখন আমি কিন্তু মাকে আস্তে গলায় বলি, কি গো মা, কি হয়েছে, তুমি কি কাউকে দেখছো? তখন মা বলে, কি তুই আমার পাশে শুয়ে? তখন আমি বললাম, হ্যাঁ। তুমি কাউকে কি দেখলে যে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে? তখন মা বলে যে হ্যাঁ রে বাবা, এরকম মনে হলো তুই আমার সামনে খাটের উপর দাঁড়িয়ে আমাকে দেখছিস। তখন আমি মাকে বললাম যে এই রকম জিনিস কিন্তু সেদিনকেও আমি দেখেছিলাম, যার জন্য আমি বারবার বলছিলাম যে মা তুমি সামনে দাঁড়িয়ে রয়েছো কেন। তখন মা বলে যে দাঁড়া, আজকে তোর বাবা আসুক, তোর বাবাকে কিন্তু আমি এই ঘটনাটা বলবো। এটা মনে হচ্ছে না ঠিক, আর এটা মনে হয় না কোনো স্বাভাবিক জিনিস হচ্ছে আমাদের সাথে। তো রাত্রেবেলা যখন বাবা বাড়ি আসেন, তখন কিন্তু মা বাবাকে বলে যে শোনো না, আমাদের সাথে যেটা হচ্ছে এটা কিন্তু কিছু স্বাভাবিক নয়। আজকে কিন্তু একটা এরকম ঘট আমি ওর পকেট থেকে পাই, ওই জিনিসটা কিন্তু আমিও দেখার পর হাতে নিয়ে আমারও কিন্তু এরকম শরীর খারাপ হয়। আমি এরকম এরকম জিনিস দেখেছি, যেটা কিন্তু আবিরও দেখেছে। যখন বাবাকে এই জিনিসটা বলে, বাবা তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদেরকে কালকে আমি মাজারে নিয়ে যাব, যে কি হয়েছে সেটা দেখানোর জন্য, আর মাজার থেকে জল পোড়া আর তোমাদেরকে ঝাড়িয়ে নিয়ে আসবো। যখন এটা বলে, সেদিনকে জন্য কিছুভাবে 3জনে মিলে খাবার দাবার খাই। শরীর খারাপের মধ্যে আমি আর মা যা হোক কষ্ট করে খাবার খাই। বাবা বলে যে তোমরা আজকে দিনটা একটুখানি চালিয়ে নাও, তোমাদেরকে কালকে সকাল সকাল আমি মাজারে নিয়ে যাব। তো পরের দিন সকাল সকাল বাবা কিন্তু তাড়াতাড়ি করে একটা অটো ডাকেন। অটো ডাকিয়ে গিয়ে বাবা আমাকে আর মাকে দুজনকে ধরে অটোতে নিয়ে গিয়ে বসান। বসিয়ে নিয়ে বাবা বলেন যে মাজারে নিয়ে চলো। তো বেশ মাজারের সামনে গিয়ে বাবা কিন্তু আমাকে আর মাকে দুজনকে ধরে অটো থেকে বার করিয়ে দুজনকে ধরে বেশ মাজারের কাছাকাছি যাচ্ছে। হঠাৎ ওখানে কিছু 3-4জন মল্লি সাহেব দাঁড়িয়েছিলেন। ওরা যখন আমাদের দিকে দেখে, হঠাৎ ওনারা চিল্লে আমাদের বলে যে ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াবে, এক পাও এগোবে না। যখন এরকম বলে, তখন বাবা হঠাৎ ভয় পেয়ে যায় যে কি হলো, এরকম বললো কেন আমাদেরকে। তখন বাবা বলেন যে কি হলো, আমরা কি কিছু ভুল করলাম, আপনারা এরকমভাবে চিল্লালেন আমাদের ওপর? তখন তারা বলেন যে না,
তোমরা কিছু ভুল করোনি, কিন্তু তোমরা দাঁড়াও, তোমাদের সাথে কোনো একটা জিনিস এসছে তোমাদের পেছনে পেছনে, আর ওর এত বড় সাহস যে ও এখানে অবধি চলে এসছে তোমাদের পেছনে পেছনে। বেশ রাগে বলে। তো যখন এটা বলে তখন ওনারা দেখলাম নিজেদের মধ্যে কিছু আলোচনা করে ভিতরে গেল, সেই মাজারের ভিতরে গিয়ে কিছু জল পোড়া নিয়ে আসলো আর কিছু হাতে করে নিয়ে আসলো। ওনারা নিয়ে এসে কিন্তু আমাদের সামনে সেই জলটা ছেটালেন আর ছিটিয়ে কিছু মন্ত্র পড়ে ফু দিলেন, আর ওই যে কিছু জিনিস ছিল ওনাদের হাতে সেগুলো কিন্তু আমাদের উপর ছিটিয়ে দেয়। দেওয়ার পর ওনারা বলেন যে তোমরা এবার ভিতরে আসো, ও আর আসতে পারবে না, আর ও আর আসতে পারবে না, ও চলে গেছে। যখন এটা বলে তখন কিন্তু বাবা আমাদের আবার ধরে ভিতরে নিয়ে যান। ভিতরে নিয়ে গিয়ে বসানোর পর আমার আর মায়ের এরকমই খারাপ অবস্থা যে মানে ভিতরে না ভয় লাগছে। মাও বলছে আমার ভয় লাগছে, এখানে এখানে কি ভয় লাগছে, আমাদের এখান থেকে নিয়ে চলো। তো আমারও সেম এরকম ভয় লাগছে। আমি বাবাকে বলছি বাবা কি গো, খুব ভয় লাগছে গো এখানে। ঠিক আছে, তখন যে মল্লিক সাহেব ছিল তারা বলেন যে তোমাদের এখন এখানে ভয় লাগবে কেন কি ওকে আমরা এখান থেকে ভাগিয়ে দিয়েছি, তার কারণে ওইটা কিন্তু একটা শক্তিশালী জিনিস। ওই জিনিসটা ওখান থেকে এরকমই করছে যে জানো তোমরা এখান থেকে কিছুভাবে ভয়তে পালিয়ে যাও, তোমরা চুপ করে বসো এখানে। তো এটা বলার পর আমরা চুপ করে বসি শুনে। ঠিক আছে, বেশ জল পোড়া দেন, বেশ জল ছিটিয়ে দেন আমাদের গায়ে। দেন উনি অনেকক্ষণ ধরে আমাদের দুজনকে কিছু মন্ত্র পড়ে ফু দিলেন, অনেকক্ষণ ধরে কমসে কম আধ ঘন্টা থেকে 45 মিনিট এরকম করার পর আরও বেশ যাবতীয় ওনারা অনেক কিছু করলেন যেগুলো আমি আর মা হয়তো বুঝতে পারিনি। ওরকম অনেক কিছু করার পর কিন্তু আমরা বেশ ভালো হয়ে যাই। তারপর কিন্তু আমি বেশ ভালো করে মাথা তুলে বসতে পারলাম, চোখ খুলে ভালো করে দেখতে পারলাম, চোখের সামনে থেকে সেই যে আবসা ভাব ওটাও কেটে গেল, শরীরটা বেশ কিন্তু চাঙ্গা লাগছিল। আর মাও কিন্তু দেখলাম সেম বেশ আমার মতো চাঙ্গা হয়ে উঠেছে। তো বেশ এটা দেখার পর কিন্তু শরীরটা ভালো হয়ে যাওয়ার পর আমাকে সেই যে বড় ওনাদের মল্লী সাহেব ছিলেন সে আমাকে বলে যে বাবা তুমি যে ঘরটা নিয়ে এসেছিলে না, ওই ঘটের মধ্যে ওদের বাড়িতে কিছু একটা ছিল, যেই জিনিসটা ওরা কিছু কাজ করে ওই ঘটের মধ্যে বেঁধে রেখেছিল। কোনো দিন না জীবনেও কোনো জায়গায় এরকম যতই সুন্দর জিনিস দেখো না কেন কোনো দিন তুলে নিয়ে আসবে না বাড়িতে নিজের, ওটা কোনো দিন চেষ্টা করবে না সেই জিনিসটা ছোবার। বাড়িতে তুলে আনার কথা তো অনেক দূরেই থাক। তো তখন আমি কিন্তু তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি বাবা আমার ভুল হয়ে গেছে। আর সবথেকে বড় কথা আমার কিন্তু একটা জিনিস বেশ বড় অবাক লাগলো, উনি জানলো কি করে যে আমি এরকম কিছু ঘট বা কোনো একটা জিনিস যেটা ওর বাড়ি থেকে নিয়ে আসছিলাম সেটা বেশ ভেবে আমার অবাক লাগলো। তো বেশ আমি বুঝতে পারলাম তিনি অনেক ভালো কিছু কাজ জানে। তো বেশ তখন কিন্তু আমি বুঝতে পারলাম যে না আমারই ভুল হয়েছে, এই জিনিসটা করা উচিত হয়নি। তো তারপর কিন্তু উনি ওইগুলো করে দেওয়ার পর উনি আমাদের জল পোড়া দেন কিছু, যেটা আমাদের প্রত্যেক দিন একবেলা করে খাবার ছিল, আমরা একবেলা করে আমি আর মা খেতাম আর বেশ ঘরের মধ্যে ছিটিয়ে দিতাম। তো এই ছিল প্রত্যেক দিনের আমাদের কাজ 7 দিন মতো। তো বেশ 7 দিন পর কিন্তু আমরা একদম ভালো হয়ে যাই, শরীর একদম ঠিক হয়ে যায়। শরীরে যত রকম ক্লান্ত ভাব ছিল আর যত রকম চোখের সামনে আবছা ভাব ছিল ওগুলোও কিন্তু সব কেটে যায়। কিন্তু তারপর থেকে সত্যি কথা বলতে বিল্টু ভাইয়ের সাথে আমার কিন্তু বন্ধুত্বটা শেষ হয়ে যায়। কেন কি প্রথম কথা তো আমি ওর বাড়ির থেকে একটা জিনিস এরকমভাবে না বলে নিয়ে আসি যেটার মধ্যে কোনো রকম কাজ করা ছিল, সেটা হয়তো ওরাও বুঝতে পেরেছে যে আমি নিয়ে গেছি বা কেউ তো নিয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমার যে এতদিন ধরে শরীর খারাপ তারপর কিন্তু বিল্টু একবারও আমার বাড়িতে আমাকে দেখতেও আসেনি। তারপর তার কারণ কি আমি জানি না, সে ওর বাড়ির থেকে কি বলেছে। আর সত্যি কথা বলতে আমার বাড়িতে আজ অবধি আমি যা কিন্তু গুছিয়ে রেখেছিলাম ছোটোখাটো জিনিস এনে পাথর পাথা আরও যত যাবতীয় সুন্দর সুন্দর জিনিস ওগুলো কিন্তু আমি সব নিয়ে গিয়ে বাইরে ফেলে দিই ওই ঘটনাটা হবার পর ভয়তে। তো এই ছিল হলো আমাদের আবির ভাইয়ের ঘটনা। তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো আর কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে যে প্রিন্স তুমি কেমন আছো। সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসায় আমি কিন্তু খুব ভালো আছি। আর তোমরা এত ভালোবেসে কমেন্ট করো, এত ভালোবাসো, যার জন্য কিন্তু এখন শরীর নিজে নিজেই ঠিক হয়ে যায় তোমাদের ওই কমেন্টগুলো পড়ার পর। আর হ্যাঁ, তোমরা কিন্তু আজকের ভিডিওতে তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও। আর তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি আগামীকাল মানে কালকের ভিডিওতে পড়বো, ঠিক আছে?
তাহলে যাই হোক, আজকের জন্য ঘটনাটা এই অবধি থাকলো। আর তোমাদের জন্য কিন্তু সোনা দিদি ভাই আর একটা মেসেজ রেখেছে। সেটা হলো, যতই কোনো রাস্তাঘাটে সুন্দর জিনিস দেখো না কেন, বা কারোর বাড়িতে যতই কোনো সুন্দর জিনিস দেখো না কেন, প্রথম তো না বলে নিও না, আর দ্বিতীয় সেই জিনিসটা চেষ্টা করো না নেবারই। পারলে তোমরা কিনে নাও, কিন্তু কোনো জায়গা থেকে রাস্তাঘাট থেকে কোনো এরকম জিনিস তুলে নিও না। কেন কি কোন জিনিসে কি করা থাকে কেউ জানে না। কিন্তু সত্যি কথা, এর আগেও কিন্তু তোমাদেরকে আমি একটা ছোট্ট ভাইয়ের ঘটনা বলেছিলাম, যে একটা ছোট্ট কয়েন তোলার জন্য সে ভাইয়ের সাথে কী হয়েছিল। যদি ওই ঘটনাটা তোমরা না শুনে থাকো, তাহলে চ্যানেলে কিন্তু ওই ঘটনাটা দেওয়া আছে, তোমরা গিয়ে শুনতে পারো। তো এই ছিল তোমাদের জন্য সোনা দিদি ভাইয়ের কাছ থেকে একটা ছোট্ট মেসেজ। তো যাই হোক, আজকের জন্য এই অবধি থাকলো ভিডিওটা। দেখা হবে আগামীকাল ঠিক 3টের সময়। আজকের জন্য বাই।